বিসমিল্লাহির রহমানির রহিম। রাবেয়া কেমিস্ট্রির সকলকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি কেমিস্ট্রি অষ্টম অধ্যায় এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। এটি একটি বোর্ড কোশ্চেন, যশোর বোর্ড 2019। তো আমি চাই প্রত্যেকটা অধ্যায়ের কিছু সংখ্যক সৃজনশীল সমাধান তোমাদের সামনে তুলে ধরতে, যাতে করে তোমরা সৃজনশীল সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে পারো। তো এখানে একটু উদ্দীপক দেওয়া আছে, এটি একটি তড়িৎ রাসায়নিক কোষ এবং এখানে প্রশ্নে বলা হয়েছে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে। ক্ষয়ে বলা হয়েছে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে ইলেকট্রন 3D সেলে না গিয়ে 4s যায় কেন। গয়ে বলা হয়েছে উদ্দীপকের কোষে সংঘটিত তড়িৎ দ্বার বিক্রিয়াগুলো ব্যাখ্যা করো। ক্ষয়ে বলা হয়েছে উদ্দীপকের কোষের কার্যকারিতা সচল রাখতে পটাশিয়াম নাইট্রেটের ভূমিকা অপরিসীম, উক্তিটি মূল্যায়ন করো। তো প্রথমেই কয়ে আসি। কয়ে বলা হয়েছে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে। এটা আসলে একটি সংজ্ঞা মাত্র। তড়িৎ বিশ্লেষ্য যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না বা বিদ্যুৎ বা তড়িৎ পরিবহন করে না, কিন্তু বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং পরিবহনের সময় পরিবাহী সময়ের রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদের তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট। তো এসব কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, এর কারণ হচ্ছে কঠিন অবস্থায় এইগুলো আয়নিত থাকে না, এই জন্য কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। খ 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 3D সেলে না গিয়ে 4s যায় কেন। এর কারণ হচ্ছে স্থিতিশীল বা শক্তিকে আমরা বলতে পারি, অর্থাৎ যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন প্রথমে কম শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপরে পর্যায়ক্রমে ঊর্ধ্ব শক্তির অরবিটালে প্রবেশ করে, কেননা স্থিতিশীলতা অর্জনের জন্য। তো যেমন এখানে ক্যালসিয়ামের কথা, 20 পারমাণবিক সংখ্যা 20 কি ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ক্যালসিয়াম এখানে ক্যালসিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s। এখানে 3D তে না গিয়ে 4s এ যাচ্ছে। 10 12 18 20। আচ্ছা, এর কারণ হচ্ছে 3D অরবিটালের চেয়ে 4s এর শক্তি কম, যার কারণে এখানে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করছে। কারণ আমরা জানি যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। আশা করি বুঝতে পেরেছ। এবারে গয়ে কি বলা হয়েছে। গয়ে বলা হয়েছে উদ্দীপকের কোষে সংঘটিত তড়িৎ দ্বার বিক্রিয়াগুলো ব্যাখ্যা করো। উদ্দীপকের কোষটি একটি তড়িৎ রাসায়নিক কোষ। এটি কি একটি হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কি তোমরা অবশ্যই জানো। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যে কোষ, যে যন্ত্রের সাহায্যে বা যে কোষে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে এবং তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে যে লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়, সেই লবণের যে লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, যে ধাতুর লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, সেই ধাতুই তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়। তড়িৎ রাসায়নিক কোষে যে ধাতুর লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহৃত হয়, সেই ধাতুই তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়। তড়িৎদ্বার কি সেটাও তোমরা জানো। তড়িৎদ্বার হচ্ছে বিগলিত বা দ্রবীভূত অবস্থায় যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আংশিক ডুবানো থাকে, এই যে
তড়িৎদ্বার, সেইগুলোকে তড়িৎদ্বার বলা হয়। তাহলে এখানে এই কোষ্ঠীতে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ এবং কপার সালফেট দ্রবণে আছে। এখানে কপার সালফেট দ্রবণে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে ম্যাগনেসিয়াম তড়িৎদ্বার এবং কপার সালফেট দ্রবণে কপার তড়িৎদ্বার ব্যবহৃত হয়েছে। রাসায়নিক তড়িৎ কোষে হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে বিদ্যুৎ ইলেকট্রন প্রবাহিত হয়। এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম তড়িৎদ্বারটি এখানে এইটা হচ্ছে অ্যানোড, এটা অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। এখানে ম্যাগনেসিয়াম তড়িৎদ্বারটি অ্যানোড এবং কপার ক্যাথোড, কেননা ম্যাগনেসিয়াম এখানে ঋণাত্মক আয়ন। তো হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম এবং কপার তড়িৎদ্বার ব্যবহৃত করা হয়েছে, ম্যাগনেসিয়াম এবং কপার দণ্ড। তো এখানে এই তড়িৎদ্বারে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে বিদ্যুৎ ইলেকট্রন প্রবাহিত হয়। এখন এই কোষ্ঠীতে যদি সংযোগ দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে। জারণ বিজারণ অবশ্যই জানো, জারণ মানে ইলেকট্রন ত্যাগ, বিজারণ মানে গ্রহণ। তার মানে অ্যানোডে কি হবে? ইলেকট্রন ত্যাগ হবে, আর বিজারণে কি হবে? ইলেকট্রন গ্রহণ। এখানে কি করবে? এখানে ম্যাগনেসিয়াম কি করবে? ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে এখানে ম্যাগনেসিয়াম পরমাণু দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে, এবং এই আয়নগুলো কি করবে? বাহিরের তার দিয়ে ক্যাথোডে তড়িৎদ্বার আর ছেড়ে ক্যাথোড দ্রবণে প্রবেশ করবে। তাহলে আর এইখানে যে কপার সালফেট দ্রবণ আছে এইটা আয়নিত ভাবে ভেঙে যাবে। কপার সালফেট দ্রবণে এখানে কপার সালফেট দ্রবণে কপার আয়ন কি করবে? এই ম্যাগনেসিয়াম আয়নে ত্যাগকৃত মানে দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে? অ্যানোডে কি ঘটবে? অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে কি হবে? ম্যাগনেসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করবে। ম্যাগনেসিয়াম কি করবে? দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে। অ্যানোডে ম্যাগনেসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে। এই আয়ন দ্বারা কি হবে? তার দিয়ে তড়িৎদ্বার ছেড়ে এই দ্রবণে মানে ক্যাথোড দ্রবণে প্রবেশ করবে। এখানে ক্যাথোড দ্রবণ যে সালফেট দ্রবণ আছে, এখানে সালফেটটা হচ্ছে সালফেট আয়ন ওই দুইটি ইলেকট্রন ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনগুলো গ্রহণ করে কপার নিরপেক্ষ ধাতুতে পরিণত হবে। এখানে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে? ক্যাথোডে বিক্রিয়া তাহলে ক্যাথোডে কি করবে? কপার ওই দুটি ইলেকট্রন, কোন দুইটি? ম্যাগনেসিয়ামের পরমাণু ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করবে। দুইটি ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। তাহলে ম্যাগনেসিয়াম ত্যাগকৃত ইলেকট্রন তার দিয়ে কপার দ্রবণে প্রবেশ করে কি করবে? এইদিকে হচ্ছে প্রবেশ করবে। এখানে কপার সালফেট ওই ইলেকট্রন দুটি গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। তার মানে এখানে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে উৎপন্ন ঋণাত্মক আয়নগুলো এখানে তার দিয়ে প্রবেশ করে ইলেকট্রনের সমতা রক্ষা করবে। এই হচ্ছে গয়ের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। তো ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের কোষের কার্যকারিতা সচল রাখতে পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ যাকে লবণ সেতু বলা হয় কেন ব্যবহার করা হয়, বা এর ভূমিকা অপরিসীম উক্তিটি মূল্যায়ন করতে হবে। তাহলে পটাশিয়াম নাইট্রেট কেন এখানে ব্যবহার করা হচ্ছে, বা কেন অপরিসীম লবণ সেতু হিসেবে কেন ব্যবহার করা হয় পটাশিয়াম নাইট্রেটকে? এখানে
এই কোষটিতে, এটা তড়িৎ রাসায়নিক কোষ আগেই বলেছি বা তোমরা জানো। তো এই কোষটিতে হচ্ছে ম্যাগনেসিয়াম পরমাণু কি করবে, ম্যাগনেসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করবে, ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে এবং এই আয়ন দুটি বাহিরের দ্বার দিয়ে কি করবে, তড়িৎ দ্বার ত্যাগ করে কপার সালফেট দ্রবণে প্রবেশ করবে। কপার সালফেট দ্রবণের কপার সালফেটের কপার আয়ন মানে কপার 2+ আয়ন ওই ইলেকট্রন দুটি গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এখানে অ্যানোডে ম্যাগনেসিয়াম 2+ আয়ন বাড়ছে, ম্যাগনেসিয়াম এখানে কপার কি করছে, কপার সেই ইলেকট্রনটা গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে, কিন্তু সালফেট আয়নের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে সালফেট আয়ন মানে ঋণাত্মক চার্জের সংখ্যা বেড়ে যাচ্ছে, এখানে সালফেট আয়নের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আয়নের সমতা নষ্ট হয়ে যাচ্ছে, আয়নের সমতা নষ্ট হচ্ছে, কারণ এখানে সালফেট আয়নের পরিমাণ বাড়তেই থাকছে, এই কারণে আয়নের উভয় দিকে আয়নের সমতা নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে এখানে বিদ্যুৎ মানে এখানে হচ্ছে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। তো বিদ্যুৎ পরিবাহিতা নষ্ট হয়ে যাওয়ার মানে পরিবহন নষ্ট হয়ে যাওয়ার, ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। এই সমতা রক্ষার জন্য বা এই আশঙ্কা দূর করার জন্যই কি করা হয়, এখানে পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ লবণ সেতু হিসেবে পটাশিয়াম নাইট্রেট যেটা বলা হয়েছে, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় এখানে লবণ সেতু হিসেবে। পটাশিয়াম নাইট্রেটের কাজ কি, পটাশিয়াম নাইট্রেট এখানে কি করবে, তাহলে পটাশিয়াম নাইট্রেট এখানে ব্যবহার করা হয় এই কারণে যে এখানে পটাশিয়াম নাইট্রেট এটা ভেঙে যায়, এটা হচ্ছে কিভাবে ভাঙে, এটা হচ্ছে এইভাবে এটা ভেঙে যায়, পটাশিয়াম নাইট্রেটটা পটাশিয়াম প্লাস নাইট্রেট মাইনাস আয়ন হিসেবে ভেঙে যায়। আর এখানে এখানে জারণ বিক্রিয়া, অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। অ্যানোডে কি বিক্রিয়া ঘটে, অ্যানোড কি করে, এখানে অ্যানোডে যে বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে অ্যানোডে অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে কি করে ম্যাগনেসিয়াম অ্যানোডে 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। আর এই আয়ন দুটি কি করে বাইরের তার দিয়ে এইখানে মানে কপার দ্রবণে চলে আসে, আর কপার দ্রবণে কপার সালফেট ওই আয়নটা কি করে গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। তার মানে এখানে বিজারণ বিক্রিয়া ঘটে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া কি করে, এখানে কপার কি করে, এখানে কপার ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত দুটি ইলেকট্রন করে গ্রহণ করে কপার নিরপেক্ষ ধাতুতে পরিণত হয়। তাহলে এখানে বিজারণ বিক্রিয়া ঘটে, অ্যানোডে জারণ বিক্রিয়া, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। জারণ মানে এখানে ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম, আর এই কপার কি করে ইলেকট্রন গ্রহণ করে, তার মানে বিজারণ বিক্রিয়া ক্যাথোডে ঘটে। তো এই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আমরা এটাও বুঝতে পারলাম জারণ বিজারণ কি, মানে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ। তাহলে এখানে এখানে যে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করছে, কপার সেই ইলেকট্রন গ্রহণ করছে, কিন্তু সালফেট আয়নে কোনো পরিবর্তন হচ্ছে না, সালফেট আয়ন বেড়েই চলছে এবং উভয় দিকে আয়নের সমতা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সমতা রক্ষা করার জন্য আমরা কি করছি, পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ লবণ সেতু ব্যবহার করছি। তো এখানে অ্যানোডে যতগুলো ম্যাগনেসিয়াম 2+ আয়ন বৃদ্ধি পাচ্ছে ততগুলো এখানে কি হচ্ছে, এখানে নাইট্রেট আয়ন এখানে ততগুলো নাইট্রেট আয়ন এখানে প্রবেশ করছে। অপরদিকে এখানে ক্যাথোডে যতগুলো সালফেট আয়ন মানে ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে ততগুলো পটাশিয়াম আয়ন এখানে প্রবেশ করছে। এগুলো কি করছে, প্রবেশ করে উভয় পাশের আয়নের সমতা রক্ষা করছে।
এইগুলো প্রবেশ করে এই আয়নগুলো কি করছে, উভয় পাশের আয়নের সমতা রক্ষা করছে, যার কারণে আমাদের আর ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে না। আর এই ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ আয়নের সমতা রক্ষার জন্যই পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ লবণ সেতু ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কেন অত অপরিসীম বা এত গুরুত্বপূর্ণ কেন, কারণ এই লবণ সেতু ছাড়া যে কোনো সময় বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে, কারণ এখানে আয়নের সমতা নষ্ট হয়ে যায় এই কারণে। আর পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় আয়নের সমতা রক্ষার জন্য, যার কারণে বিদ্যুৎ প্রবাহের কোনো আশঙ্কা, বিদ্যুৎ প্রবাহ নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং সাজিয়ে গুজিয়ে লিখতে পারবা, এটা আমার বিশ্বাস। কারণ এখানে কঠিন কিছু নেই, এখানে শুধু বলা হয়েছে পটাশিয়াম নাইট্রেট কেন ব্যবহার করা হয়। তাহলে আমরা তো জানি যে এটা এই জিনিসটা কি, ম্যাগনেসিয়াম সালফেট, কপার সালফেট, ম্যাগনেসিয়াম কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে, সেই ত্যাগকৃত ইলেকট্রন বাইরের তার দিয়ে কপার দ্রবণে প্রবেশ করছে, কপার সালফেট দ্রবণে কপার আয়ন ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। কিন্তু এখানে সালফেট আয়নের কোনো পরিবর্তন হচ্ছে না, সালফেট আয়ন ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেতেই থাকছে, যার কারণে উভয় পাশে আয়নের সমতা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সমতা রক্ষার জন্য পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হচ্ছে, যেন এই পটাশিয়াম নাইট্রেটের বিদ্যুৎ প্রবাহ বন্ধ না হয়ে যায়। পটাশিয়াম নাইট্রেট আবার ভেঙে যায় আয়নিত হিসাবে, এবং এখানে যে ধনাত্মক মানে অ্যানোডে এটা কি করে, অ্যানোডে হচ্ছে নাইট্রেট এবং ক্যাথোডে পটাশিয়াম প্রবেশ করে উভয় পাশের আয়নের সমতা রক্ষা করছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সিম্পল সৃজনশীলের সিম্পল সমাধান ক্ষুদ্র মানে কথায় দিয়ে এখানে বেশি, কারণ এখানে বেশি কিছু বলার আছে বলে আমার মনে হয় না। সৃজনশীলগুলো আমার বিশ্বাস যে প্রতিটা অধ্যায় থেকে যদি বেশি না তোমরা 5-7টা করে সৃজনশীল মানে বুঝো, মুখস্থ নয়, যদি বুঝতে পারো তাহলে কোনো অধ্যায় সৃজনশীল তোমাদের সমস্যা হবে বলে আমার মনে হয় না। তো এগুলো বুঝতে হবে, কারণ যখন তোমরা গয়ের অ্যান্সার করবে তখন কিন্তু ঘটা কিছুই না। এটা শুধু এইটুকু পার্থক্য যে কেন আমরা ব্যবহার করছি পটাশিয়াম নাইট্রেট, কেন ব্যবহার করছি এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে যে আয়নটা যাচ্ছে এখানে কপার গ্রহণ করছে ধাতুতে পরিণত, কিন্তু সালফেট আয়নতে কোনো পরিবর্তন হচ্ছে না, এই কারণে উভয় পাশে আয়নের সমতা নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস যে কোনো সময় ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। আর এই কারণে আমরা পটাশিয়াম নাইট্রেটটা ব্যবহার করছি। তাহলে আমরা বুঝতেই পারছি পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ লবণ সেতু কতটা গুরুত্বপূর্ণ। সত্যি লবণ সেতু গুরুত্ব অপরিসীম। আশা করছি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ।